হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকছে হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়াল। দেয়াল উপন্যাসটির পঞ্চম এপিসোড থাকছে আজকের ভিডিওতে। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের এপিসোড। সরফরাজ খান দোতলায় জানালার পাশে বসে আছেন। জানালার কাঠের খড়খড়ি খানিকটা নামানো। তিনি খড়খড়ির ফাঁক দিয়ে বাড়ির বাইরের উঠান খানিকটা দেখতে পাচ্ছেন। সরফরাজ খানের অনেক বিচিত্র অভ্যাসের মধ্যে একটি হলো জানালার পাশে বসে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা। এই তাকিয়ে থাকা অর্থহীন। তার বাড়িতে কেউ ঢুকে না, কেউ বেরও হয় না। বাড়ির দারোয়ান কালাম মাঝে মধ্যে পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসে, বিলাপের সুরে শব্দ করে, মনে হয় গান করে। কালামের গান শোনার আগ্রহে সরফরাজ খান অপেক্ষা করেন, এরকম মনে করারও কোনো কারণ নেই। সকাল 11টা। গতরাতে প্রচুর বৃষ্টি হওয়ায় আবহাওয়া ঠান্ডা। বৃষ্টির সঙ্গে ঝড়ের মতো হয়েছিল। প্রচুর পাতা পড়েছে। পাতা এখনো পরিষ্কার করা হয়নি। পাতার উপর পা ছড়িয়ে কালাম বসে আছে। সাইকেলের ঘন্টার ক্রিং ক্রিং শব্দ হলো। সরফরাজ জানালার খড়খড়ি আরও খানিকটা তুললেন। সাইকেল আরোহীকে যদি দেখা যায়, আরোহীকে দেখা গেল। সরফরাজ ভেবেছিলেন পোস্ট অফিসের পিয়ন। পোস্ট অফিসের পিএনেরা লাল রঙের সাইকেলে করে চিঠি বিলি করে। তা না, মায়া মায়া চেহারার শ্যামলা একটি মেয়ে সাইকেল চড়ে এসেছে। মেয়েটি ছেলেদের মতো শার্ট প্যান্ট পরেছে। শার্ট প্যান্ট দুটার রঙই কালো। এই মেয়েকে কালাম হাসি মুখে এই মেয়েকে সালাম দিল। সদর দরজা খুলে দিল। মেয়েটি কালামের হাতে সাইকেল দড়িয়ে ভিতরে ঢুকে গেল। এর একটাই অর্থ, মেয়েটি কালামের পূর্ব পরিচিত। সরফরাজ খানের ব্রু কুঞ্চিত হলো। তিনি প্রায় সারাদিন বাড়িতে থাকেন। তারপরেও এ বাড়িতে কিছু লোকজন আসে যাদের বিষয়ে তিনি জানেন না। নিশ্চয়ই এই মেয়ে অবন্তীর কাছে এসেছে। অবন্তী তাকে কিছু জানায়নি। অবন্তীর অপরাধ ক্ষমা করা যায়। সে অনেক কিছুই গোপন করে। মেয়েদের স্বভাবই হচ্ছে গোপন করা। বয়ঃসন্ধিকালে তারা শরীর গোপন করতে শিখে। গোপন করার এই অভ্যাস তাদের মাথায় ঢুকে যায়। তখন তারা সবই গোপন করে। কালাম হারামজাদা কেন গোপন করেছে? পাছায় লাথি দিয়ে বচটাকে বিদায় করা দরকার। বচটা এখন ক্রিং ক্রিং শব্দে সাইকেলের বেল বাজাচ্ছে, যেন হাতে খেলনা পেয়েছে। সরফরাজ জানালার পাট খানিকটা খুলে ডাকলেন, কালাম। কালাম উপরের দিকে তাকালো। সরফরাজ বললেন, উপরে আসো, বলেই জানালা বন্ধ করলেন। তবে তিনি এখনও কড়কড়ির ফাঁক দিয়ে কালাম বচটাকে দেখতে পাচ্ছেন। বচটা যে ভয় পেয়েছে তা না, এখনও সাইকেলের ঘন্টি বাজাচ্ছে। সরফরাজ খান মনে মনে বললেন, তোমার সুখের দিন আজই শেষ। পত্রপাঠে বিদায়। দরজা জানালা বন্ধ থাকায় সরফরাজের ঘর অন্ধকার। কিছুদিন হলো তাকে অন্ধকারে থাকতে হচ্ছে, কারণ তার চোখ উঠেছে। আলোর দিকে তাকালেই চোখ করকর করে। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের সব মানুষের চোখে এই রোগ হয়েছিল। তখন রোগের নামকরণ হয়েছিল জয় বাংলা রোগ। সরফরাজ খানের তখন এই রোগ হয়নি, এখন হয়েছে। মানসিক টেনশনের সঙ্গে কি এই রোগের কোনো যোগ আছে? প্রবল মানসিক চাপের কারণে মুক্তিযুদ্ধের সময় সবার এই রোগ হয়ে গেল। তিনি কোনো মানসিক চাপে ছিলেন না বলে তার হয়নি। এখন মানসিক চাপে আছেন বলে চোখে জয় বাংলা রোগ হয়েছে। মানসিক চাপটা অবন্তীকে নিয়ে। কালাম তার সামনে দাঁড়িয়ে আছে, কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। এমনিতে সে কুঁজো না, বুক টান করে হাঁটে। শুধু তার সামনেই কুঁচো হয়ে দাঁড়ায়। সরফরাজ বললেন, সাইকেলে করে এসেছে মেয়েটাকে? শামিমা আপু। শামিমা আপু বললে তো আমি কিছু বলবো না। শামিমা আপুটাকে? অবন্তী আপুর বান্ধবী, ফ্রেন্ড। সরফরাজ বিরক্ত হয়ে বললেন, আমি কোনোদিন এই মেয়েকে দেখলাম না। অবন্তীর কাছে তার নামও শুনলাম না। সে হয়ে গেল অবন্তীর বান্ধবী? শামিমা আপু প্রায়ই আসেন। প্রায়ই যদি আসে, আমার সঙ্গে দেখা হয় না কেন? আপনি দুপুরের কানার পরে যখন ঘুমিয়ে যান, তখন শামিমা আপু আসে। সরফরাজ কঠিন গলায় বললেন, তুমি ওই মেয়ের কাছে যাও, তাকে আসতে বলো। কালাম বলল, এখন যাওয়া যাবে না।
এখন যাওয়া যাবে না কেন? ওনারা দুইজন দরজা বন্ধ কইরা কি জানি করেন। সারফরাজ খানের মাথায় চক্কর দিল। দরজা বন্ধ করে কি জানি করে এর মানে কি? খুব খারাপ কিছু না তো? কি সর্বনাশ, কি সর্বনাশ! সারফরাজ খান নিজেকে সামলে নিয়ে বললেন, যাও, বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকো। যখন দরজা খুলবে তখন তাকে নিয়ে আসবে। জি আচ্ছা। দরজার সঙ্গে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকো। ওরা কী কথা বলে তা আমার জানা দরকার। জি আচ্ছা স্যার। সারফরাজ তিক্ত গলায় বললেন, দরজা বন্ধ করে গল্প করার কি আছে তাও তো বুঝলাম না। কালাম বলল, শামিমা আপু সিগারেট গাঁজা এইগুলো খায় তো, এই জন্যে দরজা বন্ধ করে রাখে। সারফরাজ হতভম্ব গলায় বললেন, কি বলো? কালাম বলল, কথা সত্য স্যার। আমি 2বার উনারে সিগারেট আইনা দিছি। উনি খায় কেটু সিগারেট, করা আছে। পাক বাহিনী এই সিগারেট খাইতো। সারফরাজ নিজেই একতলায় নেমে এলেন। অস্বস্তি নিয়ে বন্ধ দরজার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ভিতর থেকে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, তবে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। তার ইচ্ছা করছে লাথি দিয়ে দরজা ভেঙে শামিমা মেয়েটিকে বের করেন। এই কাজটা করলে অবন্তীর সঙ্গে তার সম্পর্ক চিরতরে নষ্ট হবে বলে কাজটা করতে পারছেন না। ছেলেদের মতো পোশাক পরা মেয়েটির নাম শামিমা না, তার নামও ছেলেদের মতো শামীম। পুরো নাম শামীম শিকদার। সে মাওবাদী সিরাজ শিকদারের ছোট বোন। পেশায় ভাস্কর। কিছুদিন আগে ভাস্কর্যে সে প্রেসিডেন্ট পদক পেয়েছে। শামীম শিকদারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের লেকচারার হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠতা আছে। শামীম শিকদার হুমায়ুন আহমেদের প্রথম গ্রন্থনন্দিত নরকের প্রচ্ছদ শিল্পী। বইয়ের 2টি মুদ্রণে শামীম শিকদারের প্রচ্ছদ ছাপা হয়। তার প্রচ্ছদ করেন কাইয়ুম চৌধুরী। শামীম শিকদারকে প্রায়ই দেখা যেত সাইকেল চালিয়ে হুমায়ুন আহমেদের বাবর রোডের বাসায় উপস্থিত হতো। সে সারাক্ষণ হুমায়ুন আহমেদের মায়ের সঙ্গে থাকত। গলা নিচু করে গুটুর গুটুর গল্প করত। অবন্তীর সঙ্গে শামীম শিকদারের পরিচয়ের সূত্র হচ্ছে, অবন্তী আর্ট কলেজ থেকে তাকে ধরে এনেছে। শামীম শিকদারের দায়িত্ব মাটি দিয়ে অবন্তীর একটি অবক্ষ মূর্তি তৈরি করা। অবন্তী এই মূর্তি পাঠাবে তার মাকে। সারফরাজ মোটামুটি বিচারকের আসনে বসে অবন্তীর বান্ধবীর অপেক্ষা করছেন। বসেছেন কাঠের চেয়ারে, সোফায় আয়েশ করা বসানা। তার হাতে দৈনিক ইত্তেফাক, গোল করে চুঙ্গার মতো করা। চুঙ্গা কী কাজ আসবে তা বোঝা যাচ্ছে না। অবন্তী গড়ে ঢুকে হালকা গলায় বলল, আমাকে ডেকেছ? সারফরাজ বললেন, তোকে তো ডাকিনি, তোর বান্ধবী কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কি? তাকে বলা হয়েছে আমার সঙ্গে দেখা করতে। অবন্তী বলল, সে তোমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। চোখ মুখ শক্ত করে বসে থাকবে না। কি জানতে চাও আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেব। ওই মেয়ে নাকি গাঁজা খায়? খায়। গাঁজা খাওয়া ক্যাটাগরির একটি মেয়ের সঙ্গে তোর পরিচয় কিভাবে? অবন্তী বলল, তুমি এত উত্তেজিত হও না। এই মেয়ে গাঁজা খাচ্ছে তাতে কি হচ্ছে? আমি তো তার কাছ থেকে গাঁজা খাওয়ার ট্রেনিং নিচ্ছি না। সারফরাজ বললেন, তুই কিসের ট্রেনিং নিচ্ছিস? অবন্তী হাই তুলতে তুলতে বলল, আমি কোনো ট্রেনিং নিচ্ছি না। আমি শুধু তার সামনে 1 ঘন্টা ন্যাংটো হয়ে বসে থাকি। কি বললি? অবন্তী বলল, কি বলেছি তা তুমি ভালোই শুনেছ, দ্বিতীয়বার বলবো না। আমার বান্ধবী আমার অবক্ষ মূর্তি বানাচ্ছে। আমি নিশ্চয়ই লেপ তুষক গায়ে দিয়ে মূর্তির জন্য সিটিং দিব না। তুই ওই মেয়ের সামনে নগ্ন হয়ে বসে থাকিস? হ্যাঁ। আমাকে এটা বিশ্বাস করতে বলিস? বিশ্বাস করতে না চাইলে করবে না। অবন্তী ঠোঁট গোল করে শীষ বাজানোর চেষ্টা করল। এই চেষ্টার পিছনে উদ্দেশ্য একটাই, দাদাজানকে রাগানো। তবে আজ মনে হয় তিনি রাখবেন না। বিস্ময়ে হতভম্ব হওয়া মানুষ রাখতে পারে না। অবন্তী দাদার দিকে তাকিয়ে জিভ বের করে কুকু শব্দ করতে লাগলো। সারফরাজ অবাক হয়ে বললেন, এমন করছিস কেন? অবন্তী বলল, ব্যঙ্গাচ্ছি। তোমার উপর রাগ লাগছে এজন্যে ব্যঙ্গাচ্ছি। হতভম্ব সারফরাজ বললেন, কেন রাগ লাগছে সেটা কি জানতে পারি? না, জানতে পারো না, কারণ আমি নিজেই জানি না। রবীন্দ্রনাথের ভাষায় বলি,
আমার কিসের ব্যথা যদি জানতেম তাহলে তোমায় জানাতেম। কথাগুলি মনে হয় উলটপালট হয়ে গেল। স্যারের কাছ থেকে জানতে হবে। তোর স্যার সব জানে? সব জানে না, তবে যা জানার তা জেনে দিতে পারে। তাহলে তো বিরাট কর্মী পুরুষ। ঠাট্টা ঠাট্টা গলায় কথা বলছো কেন দাদাজান? পুলিশের এসপি হয়ে তুমি যেমন কর্মী পুরুষ, রাস্তার মোড়ে যে পৌড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মনে ইট ভাঙে, সেও কর্মী মহিলা। দরজায় কড়া নড়ছে। সারফরাজ নিজেই দরজা খুলতে গেলেন। এই সময় পিয়ন আসে। পিয়নের হাত থেকে চিঠি সংগ্রহ করা তিনি অতি গুরুত্বপূর্ণ কাজ মনে করেন। চিঠি পড়ার পর যার যার চিঠি তিনি তাকে দেন। চিঠি এডিটও করা হয়। অপছন্দের কিছু লাইন কেটে দেওয়া হয়। সব চিঠি যে প্রাপকের কাছে দেওয়া হয় তাও না, নষ্ট করে ফেলা হয়। কাম খোলার যাবতীয় সরঞ্জাম তার কাছে আছে। চিঠি এসেছে দুটা। একটা পাঠিয়েছেন অবন্তীর মা ইজাবেলা। হঠাৎ করে চিঠি আসার অর্থ কি তিনি বুঝতে পারছেন না। এই বদমহিলা বছরে দুটা, খুব বেশি হলে 3টা চিঠি পাঠায়। সারফরাজ খান ব্রু কুচকে চিঠি সরিয়ে রাখলেন। সময় নিয়ে খুলতে হবে, সময় নিয়ে পড়তে হবে, তাড়াহুড়োর কিছু নেই। দ্বিতীয় চিঠি দেখে সারফরাজ খানের ব্রু কুচকালো এবং তার গাড় ব্যথা করতে লাগলো। হঠাৎ প্রেশার বেড়ে গেল, তার গাড় ব্যথা করে। চিঠি লিখেছে গদিসিন পীর হাফেজ জাহাঙ্গীর। অবন্তীকে লেখা চিঠি। বদমাইশ এখনও অবন্তীকে তার স্ত্রী মনে করে। বদমাইশটাকে জুতাপিটা করা দরকার। সারফরাজ খান চিঠি নিয়ে তার ঘরের দরজা বন্ধ করে দিলেন। চিঠি খুললেন। এই চিঠি খুলতে সাবধানতার কিছু নেই। চিঠি অবন্তীর কাছে দেওয়া হবে না, ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এতে দোষের কিছু নেই। পরিবার হলো রাষ্ট্রের মতো। রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ থাকে, তারা রাষ্ট্রের কল্যাণে কাজ করে। পরিবারের গোয়েন্দা বিভাগ থাকা বাঞ্ছনীয়। এই গোয়েন্দা বিভাগ পরিবারের কল্যাণে কাজ করবে। চিঠি হুবহু তুলে দেওয়া হলো। আমার প্রিয় পত্নী মাইমুনা ওরফে অবতী। সারফরাজ মনে মনে বিড়বিড় করলেন, বদমাইশ নামটাও জানে না, বলে অবতী। এদিকে প্রাণপ্রিয় পত্নী, তোকে যদি ন্যাংটা করে চক্কর না দেওয়াই আমার নাম সারফরাজ খান না। পার সমাচার এই যে, আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে আমি ভালো আছি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তোমার স্বাস্থ্যও নিশ্চয়ই ভালো আছে। আমি প্রতি বৃহস্পতিবার আসরের ওয়াক্তে তোমার জন্য কাজ দিলে দোয়া করি। প্রতি মাসের প্রথম শনিবারে জিনসহ যে দোয়া করা হয় তাতেও তোমার নাম উল্লেখ করি। গত বুধবার 3 ঘটিকায় তোমার পত্র পাইয়া আমি যার পর নাই আনন্দিত হয়েছি। বলিলে বিশ্বাস হইবে না, আমার দু চোখেই পানি আসিয়াছে। গদিসীন পীর হিসাবে আমি কি করি এবং তোমার শ্বশুরের মৃত্যুর পর হুজরাখানা কেমন চলিতেছে তা জানার আগ্রহ প্রকাশ করিয়াছ। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। শ্রাবণ মাসের 7 তারিখ বাদ আসর হুজরাখানায় আমার পিতার মৃত্যু দিবসে উরুস উদযাপন হইবে ইনশাআল্লাহ। এই উপলক্ষে তুমি চলিয়া আসো। তোমার দাদাজান মনে হয় তোমাকে পাঠাইতে রাজি হইবে না। এমতা অবস্থায় তোমাকে নেওয়ার জন্য বিশ্বস্ত কাউকে পাঠাইতে পারি, কিংবা আমি নিজেও আসতে পারি। তোমার বরণ পোষণের টাকা আমি নিয়মিত পাঠাই, ইহাতে রাগ করিও না। স্বামী হিসাবে আমার ইহা কর্তব্য। জিন কর্তৃক জানিয়াছি সামনে তোমার বড় ফাড়া আছে। আমি তোমাকে একটা তাবিজ পাঠাইলাম। তাবিজটি পঞ্চধাতুর কবচে বড়িয়া তোমার শুবারঘরের দক্ষিণের দেয়ালে ঝুলিয়ে রাখবে। তাবিজ ঝুলাইবার পরপর গড়ে বিড়ালের উপদ্রব হইতে পারে, ভয় পাইও না, এবং অবশ্যই বিড়ালগুলিকে কোনো খাবার দিবে না। তাদের সঙ্গে দুর্ব্যবহার করারও প্রয়োজন নেই। ইতি জাহাঙ্গীর খতিবি, গদিসিন পীর, খতিবনগর, হুজরাখানা। সারফরাজ খান সঙ্গে সঙ্গে চিঠি টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন। তারপরই চিঠির টুকরো ডাস্টবিন থেকে তুলে আলাদা করলেন। আগুনে পুড়িয়ে ফেলতে হবে। একটা টুকরাও যেন অবন্তীর হাতে না যায়। কোনো কাজে দেরি করতে নেই। সারফরাজ খান দেয়াশলাই জ্বালিয়ে চিঠির টুকরো পুড়ালেন। মুসলমান মাতার গর্বে এবং মুসলমান পিতার ঐরসে জন্ম নেওয়ার কারণেই হয়তো তাবিজটা পুরাতে পারলেন না। তিনি এই তাবিজ পঞ্চধাতুর কবজে ভর্তি করে গোপনে অবন্তীর শুবারঘরের দক্ষিণের দেয়ালে ঝুলাবার ব্যবস্থাও করলেন।
নানান ঝামেলায় তার সারাদিন গেল বলে অবন্তীর মা ইজাবেলার চিঠি পড়ার সুযোগ হলো না। তিনি ঠিক করলেন এই চিঠি রাতে ঘুমাবার সময় ঠান্ডা মাথায় পড়বেন। এখন মাথা কিঞ্চিত গরম হয়ে আছে। অবন্তী দাদাজানকে নিয়ে রাতের খাবার খেতে বসেছে। আজ রান্না হয়েছে পাখির গোশত। খালেদ মোশাররফ চাচু 6টা গুগু পাখি দিয়ে গেছেন। 6টাই রান্না হয়েছে। সরফরাজ খান আনন্দ নিয়ে খাচ্ছেন। অবন্তী খাচ্ছে ডিম ভাজা দিয়ে। সরফরাজ খান বললেন, পাখি খাচ্ছিস না? অবন্তী বলল, আমি পাখি খাই না, বিশেষ করে গুগু খাওয়া তো অসম্ভব। হেমন্তের ওই গানটা মনে করো। এখন মাথা কিঞ্চিত গরম হয়ে আছে। অবন্তী দাদাজানকে নিয়ে রাতের খাবার খেতে বসেছে। আজ রান্না হয়েছে পাখির গোশত। খালেদ মোশাররফ চাচু 6টা গুগু পাখি দিয়ে গেছেন। 6টাই রান্না হয়েছে। সরফরাজ খান আনন্দ নিয়ে খাচ্ছেন। অবন্তী খাচ্ছে ডিম ভাজা দিয়ে। সরফরাজ খান বললেন, পাখি খাচ্ছিস না? অবন্তী বলল, আমি পাখি খাই না, বিশেষ করে গুগু খাওয়া তো অসম্ভব। হেমন্তের ওই গানটা মনে করো। ছায়া ডাকা, গুগু ডাকে গ্রামখানি ওই। অবন্তীকে থামিয়ে সরফরাজ বিরক্ত গলায় বললেন, মুরগ হাঁস এইসব তো কাশ। ওরা পাখি না, ওরা সুন্দর না। না, মুরগ কুকু করে ডাকে আর হাঁস প্যাক প্যাক করে। অসহ্য এই 2 পাখি আবার মানুষের বিষ্ঠাও খায়। সরফরাজ বিরক্ত গলায় বললেন, তোর সঙ্গে আর্গুমেন্টে যাওয়া আর একটা কাতল মাছের সঙ্গে আর্গুমেন্টে যাওয়া একই। আমরা দুজন 2 জগতের বাসিন্দা। অবন্তী বলল, ঠিকই বলেছ, ভেরি রাইট। তুমি স্থলচর, আমি জলচর। এখন বলো, জলচর প্রাণীর কাছে জৈনিক স্থলচর প্রাণীর চিঠিটা কি নষ্ট করে ফেলেছ? তার মানে কি? অবন্তীর খাওয়া শেষ হয়েছে। সে হাত ধুতে ধুতে বলল, দুপুরে আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কাগজ পোড়ানোর গন্ধ পেলাম। তোমার ঘরের দরজা কখনো বন্ধ থাকে না। মাঝে মাঝে দরজা বন্ধ করে তুমি নিষিদ্ধ কিছু কাজ করো বলে আমার ধারণা। সরফরাজ খান বললেন, কাগজ পোড়ার গন্ধ থেকে তুই বুঝে ফেললি আমি তোর চিঠি পোড়াচ্ছি? হ্যাঁ, কারণ আমি জলচর প্রাণী হলেও আমার বুদ্ধি স্থলচরদের চেয়েও বেশি। ভালো কথা। দাদাজান, আমি 2 দিনের জন্য এক জায়গায় বেড়াতে যাব। কোথায় যাব জিজ্ঞেস করবে না, কারণ আমি বলবো না। একা যাবি? একা যাব না, সঙ্গে চরণদার আছে। চরণদার লাগবে কেন? আমি তোকে নিয়ে যাব। তোকে আমি চরণদারের সঙ্গে ছাড়ব না। আমি তোমাকে নেব না, প্রয়োজনে একা যাব, কিন্তু তোমাকে নেব না। চরণদারকে আমার মাস্টার। হতে পারে, সম্ভাবনা আছে উনি যদি আমার সঙ্গে না যান তাহলে একাই যাব। তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোর চিকিৎসা দরকার। অবন্তী বলল, ঠিক বলেছ, যেদিন মাথা পুরোপুরি খারাপ হবে সেদিন ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ব। ঠিক কোন জায়গাটায় পড়ব তাও ঠিক করে রেখেছি, একদিন তোমাকে দেখাবো। সরফরাজ খান এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। অবন্তী বলল, পানি দেব? পানি খাবে? বেশি করে জর্দা দিয়ে পান খেয়ে আরাম করে ঘুমোতে যাও, তোমার ঘুম দরকার। সরফরাজ খান অনেক ঝামেলা করে অবন্তীর মার চিঠি কাম থেকে বের করলেন। স্টিম দিয়ে গাম নরম করা, ব্লেড দিয়ে খামের মুরগ খোলা, নানান ঝামেলা। অবন্তী যেন কিছুতেই টের না পায় যে খাম খোলা হয়েছিল। অবন্তীর মার চিঠি। হ্যালো প্রীতি, তোমার শিক্ষকের স্কেচের হাত খুব ভালো শুনে আনন্দিত হয়েছি। তবে তাকে দিয়ে নগ্ন পেট্রেট করানোর কিছু নেই। সে পিকাসো না, মনেট না, সাধারণ গৃহশিক্ষক। তার সামনে কেন নিজেকে প্রকাশ করবে? তাকে বিয়ে করলে ভিন্ন কথা। তখন সারাক্ষণ তার সামনে ন্যাংটো হয়ে ঘুরবে। তখন দেখবে ছবি আঁকা দূরের থাক, তোমার স্বামী ফিরেও তাকাচ্ছে না। মনে রেখো, চোখে যা দেখা যায় তার দ্রুততার রহস্য হারায়। চোখে যা দেখা যায় না, যেমন মন, অনেক দিন রহস্য ধরে রাখে। তোমার দাদাজানের বিষয়ে আমি এই মুহূর্তে একটি কঠিন সাবধানবাণী উচ্চারণ করছি। এই সাবধানবাণী নিয়ে হেলাফেলা করবে না। তোমার দাদাজানের মতো বৃদ্ধরা রূপবতী নাতনিদের প্রতি তীব্র লালসা পোষণ করে। তারা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটায়। তুমি শুনলে নিশ্চয়ই চমকে উঠবে। আমি এই জাতীয় ঘটনার ভুক্তভোগী। আমার পুরো জীবন যে এলোমেলো হয়ে আছে
অতীতের ভয়ঙ্কর ঘটনা তার একটা কারণ। আমি চাই না আমার মেয়ের জীবন এলোমেলো হোক। ইতি ইজাবেলা। পুনশ্চ তোমার গৃহশিক্ষকের আঁকা যে পোর্ট্রেটে তুমি অভিভূত তা আমাকে পাঠাও। ইজাবেলার চিঠি হাতে অনেক রাত পর্যন্ত সারফরাজ বসে রইলেন। তার গাড়ে প্রচণ্ড ব্যথা করতে লাগলো। কিছুক্ষণ পরপর শরীর কেঁপে উঠতে লাগলো। বিছানায় শুতে গেলেন শেষ রাতের দিকে। আধো ঘুম আধো জাগরণে মনে হলো বাড়ি ভর্তি বিড়াল মিউ মিউ শব্দ করে অস্থির করে তুলছে। এখানেই শেষ করছি এপিসোড 5। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দিবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি কেমন লাগছে।